পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশে সংযোগ সড়কের উদ্বোধন। ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। 6 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ শুরু। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার 7 জনের 7 দিন করে রিমান্ড। অসুস্থতার জন্য আদালতে উপস্থিত না হওয়ায় দ্বিতীয়বারের মতো পেছালো খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ। পরবর্তী দিন আগামী 26 ফেব্রুয়ারি। এবং ভূমিদস্যুদের কবলে পড়ে অস্তিত্ব হারাচ্ছে খুলনার 12টি নদী। জলাবদ্ধতার আতঙ্কে কয়েক লাখ মানুষ, প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। গাজীপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা চালক ও একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় 6 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। রেলগেট না থাকার কারণে এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। স্ত্রী সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান গাজীপুর কালিয়াকৈরের বাসিন্দা বিপ্লব। প্রিয়জনের লাশ সামনে নিয়ে তাই নির্বাক চাহনি তার চোখে মুখে। জোরে একটা আওয়াজ হয়েছে, পর আমি দৌড় দিয়ে আইসা দেখি যে ট্রেনের সামনে গাড়ি আটকে আছে। ওই জায়গায় একটা বাড়ি খাইছে। আমার ভাগ্নি লাকি নাম, ওর একটা মেয়ে আর ওর যার ছেলে ও ড্রাইভার সহ খ্রিস্টান মিশনে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিল। তখন ওই ট্রেনের মাঝখানে আসতে পরে গাড়ির উপর দিয়ে ট্রেন উঠাই দিছে। স্থানীয়রা জানান রোববার সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা হয়েছিলেন তাহমিনা সোনিয়া ও নুসরাত জাহান, কিন্তু শেষ পর্যন্ত আর সন্তানদের স্কুলে পৌঁছে দিতে পারেননি তারা। গ্রামবাসীরা বলছেন কোনো রেলগেট বা গতিরোধক না থাকার কারণেই কদিন পরপর গোয়ালবা থানার রেল ক্রসিংটিতে দুর্ঘটনা ঘটছে, যাতে বারবার জীবন দিতে হচ্ছে নিরীহ গ্রামবাসীর। এছাড়া রেল ক্রসিংটিকে ঘিরে এভাবে অবৈধ দোকানপাট গড়ে ওঠার কারণেও দূর থেকে চলন্ত ট্রেন দেখতে না পাওয়াও দুর্ঘটনার একটি অন্যতম কারণ বলে মনে করছেন তারা। রেলের কোনো সিগন্যাল ছিল না, স্পিড ব্রেকার ছিল না, এগুলো কিছুই নাই। একটা গেট, একটা গেটে আসা আমরা করছি বিগত দিনেও। আমরা গেটের জন্য আমরা তাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা তদবির জানাইছি। এখানে কিন্তু এটা কোনো ক্রসিং না, এটা রেলওয়ে কর্তৃপক্ষ নির্ধারিত এরকম কোনো ক্রসিং না, এটা আমি মনে করি আনঅথরাইজড ক্রসিং। এদিকে দুর্ঘটনার সময় মৈত্রী এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে টাঙ্গাইল সহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গের রেল সংযোগ। তবে প্রায় 5.5 ঘন্টা বন্ধ থাকার পর উদ্ধার কাজ শেষে আবারও স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। মূল পদ্মা সেতুর 2 বছর আগেই চালু করা হলো জাজিরা প্রান্তের 1 নম্বর অ্যাপ্রোচ রোড। দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সড়কের উদ্বোধন করেন। শিবচর কাঁঠালবাড়ির এই অ্যাপ্রোচ রোড এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব গুজব উড়িয়ে দিয়ে যথাসময়ে শেষ হবে পদ্মা সেতুর নির্মাণ কাজ। মাদারপুর থেকে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মসৃণ পিচঢালা সড়ক, যেখানে মিশে আছে কোটি মানুষের স্বপ্ন। মূল পদ্মা সেতুর কাজ শেষ হবে 2018 সালের ডিসেম্বরে। তবে তার 2 বছর আগেই সম্পন্ন করা হয়েছে সেতুর 2 প্রান্তের সংযোগ সড়ক। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার সড়কের শতভাগ কাজ শেষ। এবার জাজিরা প্রান্তে 10.5 কিলোমিটার সংযোগ সড়কের মধ্যে 8 কিলোমিটারের বেশি সড়কের কাজ শেষ হয়ে এসেছে। সড়কের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ফেরিঘাটটিকে যোগ করতে এলজিইডি এবং রোডস এন্ড হাইওয়ে নির্মাণ করেছে 6 কিলোমিটার সার্ভিস রোড। এখনই তাই সুফল দিতে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো এই সড়ক। পদ্মা সেতু হবে যথাসময়ে শেষ হবে, শতভাগ স্বচ্ছতার সঙ্গে শেষ হবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ পদ্মা সেতু ছোট একটা ত্রুটি বিচ্যুতি নিয়েও দেশের বাইরে কেউ কোনো মন্তব্য করতে পারেনি।
চলতি মাসের মধ্যে নতুন ফেরিঘাট চালু হলে আগের শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের দূরত্ব 14 কিলোমিটার থেকে নেমে আসবে 9 কিলোমিটারে। ফলে আগে থেকেই পদ্মা সেতুর সুফল পেতে যাচ্ছে এলাকাবাসী। আমরা একটা জিনিস নিয়ে ঢাকা যাম, আমাদের অনেক লোকের অনেক সুযোগ সুবিধা ইনশাল্লাহ হইব। লাভবান উন্নত ফুলাহানি করবো না, খাটবো। আরো গাড়ি ঘোড়া চলাচল সৌন্দর্য হবে ইনশাল্লাহ, আরো পরিষ্কার হবে, আশা করি দেশের উন্নয়ন হবে। যে এলাকায় ইন্ডাস্ট্রি হবে, গার্মেন্টস ফ্যাক্টরি হবে, আপনার বড় বড় কটেজ হবে, এখানে যে গরিব মানুষ যারা আছে এদের ঢাকা গিয়ে আর গার্মেন্টস চাকরি করা লাগবে না। জাজিরা সংযোগ সড়কে 5টি ব্রিজ, 8টি ওভারপাস এবং 20টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মূল পদ্মা সেতু চালু 2 বছর আগেই এই অ্যাপ্রোচ রোড 1টি খুলে দেওয়ার ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী এখন থেকেই পেতে শুরু করবেন সুফল। এই 4 লেন সড়কটি ব্যবহার করে মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহনগুলো গিয়ে উঠবে কাঁঠালবাড়ি ফেরিতে। এর ফলে সময় কেবল 1 ঘন্টা কমে আসবে না, একই সঙ্গে পদ্মা সেতুকে ঘিরে স্বপ্নের দুয়ার হবে আরও প্রসারিত। ইহসান জুয়েল, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ তাদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারের পর বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদকে আদালতে হাজির করে 7 দিনের আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকালে মামলায় গ্রেফতার অপর 6 জনকে আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গতকাল জামায়াতের অর্থদাতা সহ 6 জনকে এবং আজ সকালে আহসান হাবিব মাসুদকে গ্রেফতার করে পুলিশ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে 6 জন আসামিরই 7 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই 7 দিনের রিমান্ড শেষে আসামিকে পুনরায় বিজ্ঞ আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। আমরা আশা করছি যে এইসব জিজ্ঞাসাবাদের ভিতর দিয়ে হয়তো সঠিক তথ্যটি উদ্ঘাটিত হবে এবং প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক শাস্তি বিধান করা সম্ভব হবে। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 26 ফেব্রুয়ারি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এই দিন ধার্য করেন। মামলায় আজ খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সাভারে সিআরপিতে চিকিৎসাধীন থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এর আগে সকালে একমাত্র আসামি বদরুলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই মামলায় 36 জনের মধ্যে ইতোমধ্যেই 33 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। 3 অক্টোবর সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। বুধবারে স্কয়ার হসপিটালে নিয়ে আসছিলাম। ডাক্তার সাহেব ওর মাথায় যে পানিটা জমাট হয়েছে সেটা নিয়ে খুব একটি চিন্তিত আছেন। এর জন্য খাদিজাকে রিলিজ দেওয়া হয় নাই বা সাক্ষীদের জন্য দেওয়া হয় নাই। আমরা আদালতের কাছে 1 মাসের সময় প্রার্থনা করেছি যে খাদিজা যাতে সুস্থ হলে আমরা আদালতে এসে সাক্ষ্য প্রদান করতে পারে। তাই আজকে আদালত আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং মঞ্জুর করে আগামী 26/2 আগামী তারিখ ধার্য করেছেন। বাংলার সময় আরো থাকছে। দিনাজপুরে কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ সহ আহত অন্তত 5। সেপটিক ট্যাঙ্ক বাড়ি বা ভবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, অথচ এটি দিন দিন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। বেসরকারি হিসাবে দেশে গত 10 মাসে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছে 23 জন। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের উপস্থিতির বিষয়ে সচেতন না থাকার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এ থেকে উত্তরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত থাকছে তোহা খান তামিমের রিপোর্টে। আমার মাসুম বাবা মায়ের এই বিলাপ আর বিষণ্ণ মুখ সন্তান হারানোর কষ্টে গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মাসুম তার চাচাতো ভাই জুয়েলকে নিয়ে বাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন। ট্যাঙ্কে নেমে জুয়েল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নামে মাসুম। জুয়েলকে উদ্ধার করলেও উঠতে পারেননি তিনি নিজে। পরে তাকে বাঁচাতে গিয়ে একইভাবে অচেতন হয়ে মারা পড়েন বড় ভাই মহসিনও।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের তথ্য অনুযায়ী 2013 থেকে 2015 পর্যন্ত সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনায় মারা গেছেন 28 জন, আর গেল 10 মাসেই প্রাণ হারিয়েছেন 23 জন। বুয়েটের বিশেষজ্ঞদের মতে সেপটিক ট্যাঙ্কের ভেতরে জৈব পদার্থ পচনের কারণে তৈরি হয় মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস। এ অবস্থায় ট্যাঙ্কের ভেতরে ঢুকলে অক্সিজেনের প্রবল ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া দাহ্য যে কোনো পদার্থ এর সংস্পর্শে নিলে বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি ট্যাঙ্কে তৈরি হতে পারে সালফিউরিক অ্যাসিড, যা ওয়াল বা স্ল্যাবে ধসের কারণ হতে পারে। এখানে তো অক্সিজেনের স্বল্পতা এবং যে গ্যাসটা আছে সেটার বিষক্রিয়া খুব তীব্র। অনেকদিন থেকে যদি পরিষ্কার করা না হয় তাহলে একটি বড় গ্যাসের চেম্বারে পরিণত হবে এটি। বিশেষজ্ঞরা বলছেন ট্যাঙ্কের মুখ খোলার পরপরই ট্যাঙ্কে প্রবেশ করা বিপজ্জনক। প্রথমে পানি দিয়ে পুরো ট্যাঙ্ক ভরে ফেলতে হবে। দীর্ঘদিন অব্যবহারে পড়ে থাকা পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময়ও সাবধানতা অবলম্বনের পরামর্শ ফায়ার সার্ভিসের। গাছের লতা পাতা বড় ডাল কেটে লড়াচড়া করলেন, পানি দিয়ে পুরাটা ফ্লাডেড করে ফেললেন, তাহলে কিন্তু গ্যাস বের হয়ে গেছিল। দেয়াশালাই, তারপরে আপনার ইলেকট্রিক্যাল লাইন টার্ন অফ টার্ন অন করা যাবে না, তারপরে হলো আপনার মোবাইল ব্যবহার করা যাবে না। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা দেশে প্রায়ই ঘটছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন ট্যাঙ্কির ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে কিনা তা নিশ্চিত হয়ে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতায় দিতে পারে এ অবস্থা থেকে মুক্তি। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়ার সাথে কারা জড়িত তা তদন্ত করে আগামী 31 জানুয়ারি প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 1 মাসের সময় চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষকে সাঁওতাল এবং বাঙালি দুষ্কৃতিকারীর সংঘর্ষ উল্লেখ করে প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টে হাজির হয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। যেহেতু তিনি 30 দিনের সময় চেয়েছিলেন, পরবর্তী কোর্ট ওই পক্ষকে শুনে সেখানে 20 দিনের সময় মঞ্জুর করেছেন, অর্থাৎ আগামী 31/1/2017 তারিখে পরবর্তী আদেশের জন্য রেখেছেন। ইতিমধ্যে তিনি যেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জন্য রিপোর্ট দাখিল করতে পারেন। সিলেট কেন্দ্রীয় কারাগারে অন্যের হয়ে যাবজ্জীবন সাজাভোগ করা রিপন আহমেদ ভুট্টোকে জিজ্ঞাসাবাদ করেছেন আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নানের খাস কামরায় ভুট্টোকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরে রিপন আহমদ ভুট্টোকে বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাকে কিভাবে গ্রেফতার ও কারাগারে আনা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র। পরে কারাগারে ভুট্টোর সেলে থাকা আরও 4 কয়েদিকে জিজ্ঞাসাবাদ করেন বিচারক কাজী আব্দুল হান্নান, যিনি ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির প্রধান। সিলেট কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে অন্য আসামি কারাভোগ করছে এ নিয়ে সময় সংবাদ সহ গণমাধ্যমে খবর প্রচার হয়। এরপর ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেন জেলা ও দায়রা জজ। দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ 5 জন। কলেজটি জাতীয়করণের দাবিতে খানসামা উপজেলায় আজ আধাবেলা হরতালের ডাক দেয় শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। হরতালের সময় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আখি 5 দিনের রিমান্ডে। মাদারীপুর শহরের গাছে গাছে ঝুলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সহ বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিজ্ঞাপন। গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নির্মম অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। যত্রতত্র পেরেক বা তার কাটার মাধ্যমে গাছকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। অবশ্য শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনের চিত্র। এই গাছটিতে পেরেক বা তার কাটা ঠুকে সেটে দেওয়া হয়েছে নামে বেনামের একাধিক বিজ্ঞাপন। প্রতিদিন জেলা প্রশাসক এ রাস্তা দিয়ে যাতায়াত করলেও গাছে বিজ্ঞাপনের বিষয়টি চোখে পড়েনি তার। একই অবস্থা পুলিশ সুপারের কার্যালয় সদর থানার সামনেও। এখানে টানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বিজ্ঞাপন। এছাড়া শহরের শকুনি লেকের পাশ ঘেঁষে গড়ে ওঠা গাছগুলো রক্ষা পায়নি নির্মম অত্যাচার থেকে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জেলা শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এগুলো আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে, এই গাছপালা আমাদের দিতেছে, সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলাইতেছে, দেখতে খারাপ দেখা দিতেছে। বেশ কিছু এলাকায় দেখলাম আমরা সাইনবোর্ড এবং বিলবোর্ড, এটা কিভাবে কারা লাগায়, কেন লাগায় আমরা জানি না। পরিবেশবিদরা বলছেন কর্তৃপক্ষ পদক্ষেপ না নেয় গাছের উপর মানুষের অত্যাচার থামছে না। এই সাইনবোর্ড বিলবোর্ডগুলো একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করছে, অন্যদিকে গাছগুলোর সূর্য কিরণ পাচ্ছে না, যার কারণে গাছগুলো ঠিক মতন বেড়ে উঠতে পারছে না। প্রয়োজনীয় প্রাকৃতিক পরিবেশে প্রচুর ক্ষতি হচ্ছে। এদিকে অনুমতি ছাড়া গাছে গাছে টানানো এসব সাইনবোর্ড সহ বিভিন্ন বিজ্ঞাপনের কথা স্বীকার করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌর মেয়র। মাদারীপুরে যত্রতত্র আনাচে কানাচে যেটা দৃষ্টি গোচর হয় আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রত্যাহার করার ব্যবস্থা করি এবং আমরা অচিরেই আরো একটি অভিযানের মাধ্যমে এগুলো নিয়ে প্রত্যাহার করে নিয়ে আসবো। অন্যদিকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড উচ্ছেদে সব সহযোগিতার আশ্বাস দিলেন সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পৌরসভার ভিতরে কোনো গাছ, কোনো স্থাপনায়, কোনো ব্যানার, বিলবোর্ড এগুলো লাগানো আইনত নিষিদ্ধ। মূলত পৌরসভারই এখতিয়ার এই বিষয়গুলো দেখভাল করার, এবং আমাদের প্রশাসনিক সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব। মাদারীপুর পৌরসভার তত্ত্বাবধানে 60টি সাইনবোর্ড থেকে বছরে 80,000 টাকা আয় হয়। আর মাদারীপুর শহরে অনুমতি ছাড়া 1000-এরও বেশি ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ও বিলবোর্ড রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। প্রভাবশালী ও ভূমিদস্যুদের অবৈধ দখল আর ভরাটে অস্তিত্ব হারাচ্ছে খুলনার 12টি নদী। এতে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছেন জেলার কয়েক লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, নদীর দখলদারিত্বের কারণে ওইসব অঞ্চলের প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামন হোসেন কোচি। খুলনার রূপসা উপজেলার 18 বেকি ও ভৈরব নদীর কূলে জন্ম মুজিবুর রহমানের। শৈশব কৈশোরের স্মৃতি মাড়িয়ে এখন তিনি বয়োবৃদ্ধে দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে করলেন নদীর স্মৃতিচারণ। নদীপথে সব মালদান চলে যেত, সে অবস্থা। এবং যোগাযোগের পথ এখান থেকে তখন খুলনা, তারপরে ওদিকে ফরিদপুর সব একই হতে। তার দেখা নদীর সাথে বর্তমান নদীর অবস্থার কোনো মিলই নেই। 18 বেকি ও ভৈরব নদী ছাড়াও কপোতাক্ষ, কাজীবাছা, হামকোড়া, শালতা, ভদ্রা সহ খুলনা অঞ্চলের এরকম 12টি নদী এখন ভুগছে অস্তিত্ব সংকটে, যে কারণে বর্ষা মৌসুমে জলবদ্ধতার আশঙ্কায় রয়েছেন 9 উপজেলার 15 লাখ মানুষ। বর্ষালে পানি গ্রামের ভিতর ভর্তি হয়ে যাচ্ছে, পানি লোকজন চলাফেরা করতে পারতেছে না। ঘের বেড়ি করছি, কি ধান ক্ষেত করতেছি, তো পানির জন্য আমাদের খুবই অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, নদী খননের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে এই কার্যক্রম চলতে থাকবে। 18 বাকি নদীর 49.250 কিলোমিটার কাজ চলমান, আশা করা যায় এই অর্থ বছরে সমাপ্ত হবে। ভদ্রা নদী এবং শালতা নদী, দুইটা নদী পুনঃখনন করার জন্য ইতিমধ্যে ডিপিপি অনুমোদিত হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। অন্যদিকে নদী খননের সাথে দখলদারদের উচ্ছেদের কার্যক্রম দ্রুত করার কথা জানালেন খুলনা জেলা প্রশাসক। 22টি খাল সহ ময়ূর নদী এবং আরও যে সকল নদী ইতিমধ্যে বিভিন্ন মানুষের দখলে বা ব্যক্তি দখলে চলে গেছে, সেগুলোকে দখলমুক্ত করে সেগুলোকে পুনঃখননের মাধ্যমে শহরে জলাবদ্ধতা সহ এই খুলনা জেলা বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জলাবদ্ধতা সেটি দূরীকরণের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব। খুলনা অঞ্চলে বর্তমানে ছোট বড় মিলিয়ে 41টি নদী রয়েছে। মাত্র এক যুগ আগেও খুলনার 18 বেকি নদী দিয়ে ঢাকা এবং বরিশাল নৌ রুটে চলাচল করত বেশ কিছু নৌযান। সঠিক নজরদারির অভাবে এ নদী দখল এবং ভরাটে কালের গর্ভে হারিয়ে গেছে। শুধু 18 বেকি নদী নয়, খুলনা অঞ্চলে অস্তিত্ব সংকটে ভুগতে থাকা সকল নদী দ্রুত খনন করা হোক, এ দাবি এই অঞ্চলের মানুষের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরোতে উপস্থিত রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইওসারের নির্বাহী পরিচালক শামীম আরেফিন। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জনাব শামীম আরেফিন, আপনাকে স্বাগত। খুলনার নদীগুলোর গতিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আপনি মনে করছেন? খুলনার অঞ্চলের যদি আমরা নদীর কথা বলি, তাহলে আমাদের সামগ্রিকভাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী ব্যবস্থাপনার কথাই বিবেচনা করতে হবে। এই অঞ্চলের নদী প্রবাহগুলি বিনিষ্ট হওয়ার অন্যতম কারণগুলি হল উজানের পানি প্রবাহ হ্রাস পাওয়া, নদীর দুই পাড়গুলি দখল হয়ে যাওয়া এবং
নদীকে আমরা পানি ব্যবস্থাপনার নামে আমরা পলিকে কখনো বিবেচনা করিনি, কিন্তু উপকূলীয় অঞ্চলে নদীগুলি ব্যাপকভাবে পলি পরিবহন করে, অথচ এই পলিগুলিকে আমরা কখনোই বিবেচনায় আনিনি। এবং এর পাশাপাশি হলো এই অঞ্চলে অপরিকল্পিতভাবে পরিবেশকে বিবেচনায় না নিয়ে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণও এই নদীর আজকের এই নদীর এই দশার অন্যতম কারণ বলে আমরা মনে করি। জনাব শামীম আরেফিন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। দখলমুক্ত না করে শুধুমাত্র নদী খননের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব কিনা আপনি কি মনে করছেন? না, এটা কখনোই সম্ভব না। দখলমুক্ত করা আগে জরুরি। আমাদের প্রথমেই প্রয়োজন হলো, ইতিমধ্যে নদী কমিশন একটা উদ্যোগ গ্রহণ করেছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে নদী কমিশনের এই সমন্বয়টা হওয়া অত্যন্ত জরুরি। জাতীয় নদী কমিশনের উদ্যোগটি হলো যে সিএস খতিয়ান, আরএস খতিয়ান অনুযায়ী নদীর মূল সীমানাটা নির্ধারণ করা এবং সকল প্রকার বৈধ অবৈধ যেভাবেই হোক না কেন সকল প্রকার স্থাপনাগুলি আগে দখল মুক্ত করে নদী তারপরে খননটি নিশ্চিত করা। আর নদী খননের ক্ষেত্রে শুধুমাত্র একটি নদী খননই সেই নদীর জীবনকে উজ্জীবিত করবে বা প্রবাহ নিশ্চিত করবে, এটি নিশ্চিত করে বলা খুবই দুর্বল ব্যাপার। কারণ এই অঞ্চলে নদী পানি প্রবাহ একটি নদী আরেকটি নদীর সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। ইতিমধ্যে আমরা সাতক্ষীরা অঞ্চলের কপোতাক্ষ খনন হয়েছে প্রায় 200 কোটি টাকা খরচ করে, আমরা তার ফলাফলটা কিন্তু আশাব্যঞ্জক কিছুই পাইনি। তো সঙ্গত কারণেই শুধু নদী দখল আগে মুক্ত করা প্রয়োজন, পাশাপাশি নদী খনন তো অবশ্যই প্রয়োজন। সেটি আমাদেরকে বিবেচনা করতে হবে, শুধু একটি নদীকে কেন্দ্র করে না, সামগ্রিক বিবেচনা করতে হবে যে নদীর যে আন্তঃনদী সম্পর্কগুলি আছে, যেমন আমরা কপোতাক্ষের সাথে যদি আমরা বেতনা নদীকে কনসিডার করতাম, সেটার পানি প্রবাহ নিশ্চিত করতাম, তাহলে কপোতাক্ষর এখন যে কাটার পরে যে ফলাফল আমরা পাচ্ছি এর থেকে অনেক ভালো আমরা ফলাফল পেতে পারতাম। অথচ আমরা প্রায় 200 কোটি টাকা এখানে কিন্তু আমরা খরচ করেছি। এই বিষয়টা আমাদের বিবেচনা করা অত্যন্ত জরুরি। আমি খননের পর রক্ষণাবেক্ষণে কি কি কার্যকর পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ, আপনি কি মনে করছেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খননের পরে নিয়মিত এর মনিটরিং করাটা প্রয়োজন এবং সেটা হলো কমিউনিটি ভিত্তিক এই মনিটরিং করাটা প্রয়োজন। সেখানে জাতীয় পানি কমিশন জেলা পর্যায়ে তার কমিটিগুলি গঠন করেছে, উপজেলা পর্যায়ে কমিটিগুলি গঠন করা, সেখানে ব্যাপক মাত্রায় স্থানীয় জনগণ, সিভিল সোসাইটির মানুষকে সম্পৃক্ত করা এবং এই মনিটরিং প্রক্রিয়াটি সরাসরি জনগণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন নদীর মালিকানা নিয়েও আমাদের অনেক কথাবার্তা আছে। পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন ঠিকাদারি কার্যক্রম করে, কিন্তু বিআইডব্লিউটিসি আবার নদীর মালিক। মৎস্য অধিদপ্তরের সাথে একটি সমন্বয় হওয়া দরকার, কৃষি অধিদপ্তরের সমন্বয় হওয়া দরকার, অথবা একটি কঠোর মনিটরিং ব্যবস্থাটা নিয়মিত পর্যায়ে করা দরকার। এবং আবারও আমি বলতে চাই যে নদীর ক্ষেত্রে শুধু পানি বিবেচনা করলে চলবে না, আমাদের এই দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে আমাদের পলি ব্যবস্থাপনাকে সাথে নিয়ে আসতে হবে। অর্থাৎ শুধু নদী পানি না, নদীর সাথে নদীর পলি ব্যবস্থাপনাটাকে সামনে আনা অত্যন্ত জরুরি এবং মনিটরিং এর অংশ হিসাবে সেটিকেও আমরা অত্যন্ত গুরুত্ব দিতে পারি এবং এই অঞ্চলে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে, তাদেরকে এই মনিটরিং এর সাথে সম্পৃক্ত করতে পারলে একটি দীর্ঘমেয়াদী ভালো ফলাফল আমরা আশা করতে পারি। জনাব শামীম আরেফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রভাবশালীদের অবৈধ দখল আর ভরাটে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে খুলনার 12টি নদী। সেই নদীর কিভাবে সংস্কার করা যায়, কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সেই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে খুলনা ব্যুরো থেকে সরাসরি যোগ দিয়েছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের নির্বাহী পরিচালক জনাব শামীম আরেফিন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা মামলায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আখিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিন রিমান্ডে নেয়ার আদেশ দেন। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা এলাকা থেকে আখিকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত 30 অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননার ছবি পোস্ট দেয়ায় নাসিরনগরে 8টি হিন্দু পাড়ায় হামলা চালানো হয়। এসব ঘটনায় 8টি মামলা করা হয়। ওই মামলায় আখিকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা রাখি তাকে পুলিশ একান্ত সান্নিধ্যে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় হাজার হাজার মানুষের মধ্যে প্রকৃতপক্ষে যে গুটি কয়েক লোক জড়িত, যাদের স্বার্থে এই ঘটনাটি ঘটছে, যারা বেশি উৎসাহী হয়ে ঘটনাটি ঘটাইছে, অর্থলগ্নি করছে বা অন্যান্যভাবে ঘটনাটা ঘটাইতে সাহায্য করছে, তাদের চিহ্নিত করতে অচিরেই তদন্তকারী দল সক্ষম হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমার মতো বিশাল জমায়েতকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা যে কিছুই হতে পারে কিংবা হবে সেগুলো আমরা মাথায় নিয়ে কাজ করি। আমাদের গোয়েন্দারা তৎপর রয়েছে, আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। কাজেই আমরা কাজ করছে তারা, আমরা মনে করি এটা সুন্দর মতো হবে। রাজবাড়ীর খানখানাপুর স্টেশনে যাত্রী ওঠানোর দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে খানখানাপুর স্টেশনে রাজবাড়ী ফরিদপুর এক্সপ্রেস ট্রেন পৌঁছালে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে এলাকাবাসী। এতে ট্রেনটি আধা ঘন্টা স্টেশনে আটকে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। পরে তার আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর 2014 সালে ফরিদপুর রাজবাড়ী রুটে ট্রেন চলাচল শুরু হলেও খানখানাপুর স্টেশন থেকে যাত্রী ওঠা নামানো হয় না। টাঙ্গাইলে ঢাকাগামী চট্টগ্রাম 37 আপ ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুপুরে কালিহাতী উপজেলার সরাতোয়েল এলাকায় ট্রেনটি ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। পরে জামালপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এখনও উদ্ধার কাজ শেষ না হওয়ায় ময়মনসিংহ ঢাকা রুটের কয়েকটি স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাবনায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। সকালে সাঁথিয়া উপজেলায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁথিয়া পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে তার সমর্থকরা। এক পর্যায়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সমর্থকরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় আহত অন্তত 12 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। মিছিলটা শান্তিপূর্ণভাবে যাচ্ছিল, সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আক্রমণ করে। এই হামলার আমি তীব্র নিন্দা প্রতিবাদ করছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি যদি সিচুয়েশন ডিটেরিয়েট করার সম্ভাবনা থাকে আমরা আরো ফোর্স আমরা আনতে সক্ষম হব। তা আমি আশ্বাস দিতে পারি জনগণকে যে আপাতত পরিস্থিতি ভেরি কোয়াইট অ্যান্ড নর্মাল। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016-র খসড়া মন্ত্রিপরিষদ অনুমোদনের পর প্রবাসীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতে যুক্তরাজ্যের ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা, প্রবাসীদের দেশে বিনিয়োগে নানা ভোগান্তির কারণে বর্তমান প্রজন্ম দেশে আসা প্রায় ছেড়ে দিয়েছে। তার উপর বিলে দ্বৈত নাগরিকত্বের নতুন আইন সংযোজনে আশঙ্কা দেখা দিয়েছে দেশ বিমুখতার, যার নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সেও। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 কার্যকর করতে যাচ্ছে সরকার। গত বছরের 1 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদে এই আইনটি অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত আইনে বাংলাদেশের নাগরিকত্ব এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো প্রণীত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ আইন। প্রস্তাবিত এই বিলের 6টি অধ্যায়ে 28টি ধারার মধ্যে 6 ও 7 নম্বর ধারায় প্রবাসীদের নাগরিকত্ব সীমাবদ্ধতা এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই আইন কার্যকর করা হলে কোনো প্রবাসী দেশের কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। প্রবাসী কারো সন্তান হলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে। আমার ছেলেমেয়েরা যদি জন্মের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয় এবং নাগরিকত্ব না পায়, তাহলে এই সম্পত্তি কি হবে? এটা হাতছাড়া হয়ে যাবে, অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছেন। এই জন্য তারা এইটা নিয়ে আশঙ্কা করছেন। এই আতঙ্কে অনেক প্রবাসী ইতোমধ্যে সম্পত্তি বিক্রি করা শুরু করেছেন। আমারও এখানে সিলেট শহরে বাসা বাড়ি আছে, দোকানপাট আছে। আমিও একটা আতঙ্কের মধ্যে আছি। ভবিষ্যতে যদি আমার ছেলে মেয়েরা যদি না আসতে পারে, তাহলে তো এটা দিয়ে আমি কি করব? বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি সিটিজেন অ্যাক্ট চালু হয়, সেই ক্ষেত্রে বিদেশিরা এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং তারা হয়তোবা
রেমিটেন্সের হার আরো কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটা আন্দোলন, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসার একটি মাত্র পথ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একমাত্র, এবং তার সংসদ যদি সুনজর দেন তাহলে আমার মনে হয় এখনো জটিলতা থেকে প্রবাসীরা বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। বর্তমানে নাগরিকত্ব বিষয়ক বিধিবিধান দি সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং দি বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশনস অর্ডার 1972-কে একীভূত করে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 প্রণয়ন করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 2016 সালে 7,57,731 জন দক্ষ ও অদক্ষ কর্মী বিদেশে গেছেন কাজের জন্য, যা 2015 সালের তুলনায় 36.31% বেশি। সকালে রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। 2017 সালে 8 লাখের বেশি কর্মী পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, বিদেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের ঠিক করে দেয়া টাকার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ নেই। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,05,00,000 বাংলাদেশি কর্মরত রয়েছেন। এর মধ্যে 2016 সালে ওমানে গিয়েছে সর্বোচ্চ সংখ্যক কর্মী, প্রায় 1,88,000 জন। সবচেয়ে বেশি রেমিটেন্স 2,989 মিলিয়ন মার্কিন ডলার এসেছে সৌদি আরব থেকে। এসব পরিসংখ্যান উঠে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে। রোববার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে 2016 সালে মন্ত্রণালয়ের অর্জন ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 2015 সালের তুলনায় 2016 সালে 48.77% বেশি দক্ষ কর্মী কর্মসংস্থান নিয়ে বিদেশে গমন করেছে। সৌদি আরব বাংলাদেশ থেকে সব খাতে কর্মী গ্রহণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জনপ্রতি অভিবাসন ব্যয় 1,65,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয় ঠিক করে দেওয়া টাকার চেয়ে বেশি টাকা আদায় করছে রিক্রুটিং এজেন্সিগুলো। এ ব্যাপারে মন্ত্রণালয়ের তদারকি বা নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, বেশি টাকা নেবার কোনো অভিযোগ সম্পর্কে তিনি জানেন না। 1,65,000 টাকা কি কেউ রিক্রুটিং এজেন্সি লোক পাঠাচ্ছে? একজনের নাম বলতে একজন রিক্রুটিং এজেন্সি পাঠাচ্ছে, সেটা তো আমার জানার কথা না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৈরি প্রতিবেদনে এমন অভিযোগের উল্লেখ আছে বলে সাংবাদিকরা দাবি করলে মন্ত্রী তাদের লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে জমা দেবার কথা বলেন। বাংলাদেশের কোন রিক্রুটিং এজেন্সি 1,65,000 টাকা লোক পাঠায় না। আপনারা তাহলে কি ব্যবস্থা নেবেন স্যার? কেন পাঠায় না? এগুলো আপনার কথা মতো ব্যবস্থা নেবেন নাকি? লিখিত লাগবে, আপনি লিখিত দেন। আপনি লিখিত। গত বছর মালয়েশিয়া, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে কর্মী পাঠাতে জটিলতা তৈরি হয়েছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড শীত আর কনকনে বাতাস উপেক্ষা করেই প্রয়োজনীয় কাজে বের হচ্ছে মানুষ। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন মানুষ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। রোদ মত কিছুই না, এই কালকে থেকে ঠান্ডা, কামাই কাজি তো নাই, কে হাত পা তো বাইকারা দিয়ে জানা। শীতে তো আর বাঁচতেছি না, এখন খুব শীত, কঠিন শীত। শীতে তো আর কোনো জায়গায় যাওয়া যাইতেছে না। গোপালগঞ্জে অস্ত্রসহ 6 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শহরতলির পোদ্দারের চর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় 5 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হলেও আরও 7-8 জন পালিয়ে যায়। পরে আটক 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। এদিকে রাত 2টার দিকে শহরের মান্দারতলা এলাকা থেকে আরও এক ডাকাতকে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির বিক্ষোভ মিছিল। গত 5 জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেয় বিএনপি। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। এতে জেলা বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তবে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এদিকে ঝিনাইদহে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে জেলা বিএনপি, তবে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। মিছিলে বাধা দেয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতারা।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে শহরের সাতপাই আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। পঞ্চগড়ে পেঁপে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। বিঘা প্রতি 20 থেকে 35,000 টাকা খরচ করে আয় করছেন লক্ষাধিক টাকা। চাষিরা জানান, অল্প পুঁজি, কম পরিশ্রম ও বাজারজাত করতে সুবিধা হওয়ায় পেঁপে চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব। পেঁপের চারা একবার রোপণের পরে বাড়ির জৈব সার ব্যবহার ও সামান্য পরিচর্যা করলে প্রায় 2 বছর ভালো ফলন পাওয়া যায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জেলার মাটির মান পেঁপে চাষের উপযোগী হওয়ায় অনেক চাষি এতে ঝুঁকছেন, যা স্থানীয় সবজির চাহিদা মেটাতে সহায়তা করছে। এবছর 1.5 বিঘা জমিতে পেঁপে চাষ করেছি। টোটাল আমার ব্যয় হয়েছে মাত্র 30,000 টাকা। ইতিমধ্যে আমি 1,10,000 টাকার পেঁপে বিক্রি করেছি। আরো 1 লক্ষ টাকার পেঁপে বিক্রি করতে পারবো। পঞ্চগড়ের মাটি পেঁপে চাষের জন্য খুবই উপযোগী। এখানে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়। মাটি উঁচু হওয়ার কারণে এখানকার পেঁপে গাছ বেশ ভালো থাকে এবং গাছে পর্যাপ্ত ফল ধরে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর মাদারীপুর শরীয়তপুর অংশে সংযোগ সড়কের উদ্বোধন। ভোগান্তি কমবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের, সময় বাঁচবে ফেরি পারাপারে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সহ একই পরিবারের 4 জনের মৃত্যু। 6 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ শুরু। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার 7 জনের 7 দিন করে রিমান্ড। অসুস্থতার জন্য আদালতে উপস্থিত না হওয়ায় দ্বিতীয়বারের মতো পেছালো খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ। পরবর্তী দিন আগামী 26 ফেব্রুয়ারি। এবং ভূমিদস্যুদের কবলে পড়ে অস্তিত্ব হারাচ্ছে খুলনার 12টি নদী। জলাবদ্ধতার আতঙ্কে কয়েক লাখ মানুষ। প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।